আজকে আমাদের অনেক তরুণ বন্ধুরা বিপ্লবী কথাবার্তা বলেন, অথচ দীর্ঘ 18 মাস তারা কিন্তু সরকারের একেবারে অবিচ্ছেদ্য অংশ ছিল, পার্ট ছিল। এই বিচার কিংবা এই আহতদের ক্ষতিপূরণ, তাদের কল্যাণের জন্য তারা সঠিক পরিকল্পনা নেয়নি। এটা অত্যন্ত দুঃখজনক। এমনকি আমরা দেখেছি এই জুলাই গণঅভ্যুত্থানে আহতদের তালিকা নিয়েও একটি নয়ছয় করা হয়েছে। সরকার দলীয় জোটের একজন বন্ধু উনি অনেক কথা বললেন, অন্তর্বর্তী সরকারের দায়টায় দিলেন। তো ওনারা এখন সরকারের পার্ট, প্রতিমন্ত্রী হয়েছেন, ওনাদের আন্দোলনের ফসল। তো জুলাই নিয়ে যতটুকু কাজ মাননীয় স্পিকার অন্তর্বর্তী সরকারই এখন পর্যন্ত করেছে, সেটাই আমরা এখন পর্যন্ত আছে। কিন্তু এটা পর্যাপ্ত আমরা এটাও বলি না, কিন্তু এই সরকার এর থেকে বেশি করে তারপরে কথা বলুক যে তারা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ করছে। দীর্ঘ 17 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থান এবং যেই গণঅভ্যুত্থান পরবর্তী আজকের এই সংসদের অনেক দায় আছে দেশের প্রতি এবং বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি। আমাদের কিছুক্ষণ পূর্বেই একজন মাননীয় সংসদ সদস্য, একজন শহীদের মা, তিনিও বলেছেন তিনি প্রতিনিয়তই সন্তান হারানোর ব্যথায় তিনি নিমজ্জিত থাকেন। এবং আমাদের এই সংসদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে বিরোধী দলীয় নেতা প্রত্যেকটি সংসদ সদস্যই এই গত 17 বছরের এই ফ্যাসিবাদী দুঃশাসনের একেবারেই প্রত্যক্ষদর্শী। আমরা জানি যে 111-এর সেই বিতর্কিত সরকারের নীল নকশায়, এবং এটা স্পষ্টতই আজকে বলতে হবে যে এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটি ষড়যন্ত্রে আমরা দেখেছি বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য কিভাবে সেই বিতর্কিত একটি নির্বাচন করেছিল, যে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে পর্যায়ক্রমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য প্রথমেই পিলখানা বিদ্রোহের নামে মেধাবী সেনা অফিসারদেরকে হত্যা করা হয়। আপনি দেখেন যে বাংলাদেশের ঐতিহাসিক যতগুলো পরিবর্তন আছে, 71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিংবা সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানেও সেনাবাহিনী যখন একটা প্রো পিপল পজিশন নিয়েছে তখন এদেশের জনগণের জয় হয়েছে। সেই সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য পিলখানার হত্যাকাণ্ড থেকে শুরু করে সেই সময়ের এই দেশের ইসলাম প্রিয় আলেম ওলামাদেরকেও একটা নির্মম নিষ্ঠুরতার মধ্যে দিয়ে শাপলা চত্বরে কি বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল আমরা জানি। এমনকি এদেশের জাতীয়তাবাদী শক্তির প্রতীক একজন গৃহবধূ থেকে এই দেশের মানুষের, এই জাতির প্রয়োজনে রাজনীতির মঞ্চে এসেছিলেন, বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন বেগম খালেদা জিয়ার, তার স্বামীর স্মৃতি বিজড়িত আমরা দেখেছি, তার সন্তানদের স্মৃতি বিজড়িত, তার পারিবারিক সেই বাড়ি থেকে কি নির্মম নিষ্ঠুর পৈশাচিকভাবে তাকে আপনার সেখান থেকে সরিয়ে দিয়েছিল। এবং সেটি নিয়ে আপনার উল্লাস করে বলেছিল যে আমি সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম, যেদিন আমাকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেয় নাই, আমি ওই বাড়ি থেকে তাকে বের করব। এমনকি আজকের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিছুদিন আগেই একটি আলাপচারিতা বলেছেন যে তার মেরুদণ্ডের একটি হাড় বাঁকাভাবে জোড়া লেগেছে, কিন্তু তিনি প্রতিশোধ নিতে চান না। সেম ঘটনা আমাদের অনেকের আছে। মাননীয় প্রধানমন্ত্রী উদার ভাবে দেশ চালাচ্ছেন, সংসদে সরকারি দল বিরোধী দল অত্যন্ত কনস্ট্রাকটিভ ডিবেটের মধ্যে দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। আমি একজন সংসদ সদস্য হিসেবে আমিও আজকে মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের কাছে বিনীত অনুরোধ করব যে একটি রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়ে অবশ্যই এই ফ্যাসিবাদের বিচার নিষ্পত্তির প্রশ্নে আমাদেরকে ঐক্যমত হতে হবে, এবং বাংলাদেশে ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় না আসতে পারে, কেউ যেন জনগণের উপরে এই ধরনের গণবিরোধী অবস্থান নিয়ে গুম খুন হত্যাযজ্ঞ না চালাতে পারে। তার জন্য আওয়ামী লীগকে একটা দৃষ্টান্তমূলক বিচার রাজনৈতিক দল হিসেবে অবশ্যই করতে হবে, এবং এই বিচারে যারা অভিযুক্ত হবে তাদের সম্পত্তি ক্রোক করে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করতে হবে। আমাদের আজকের বিরোধী দলীয় চিফ হুইপ থেকে শুরু করে অনেকে আছেন এখানে যারা ইন্টারিম গভর্নমেন্টের সময়ও দায়িত্বে ছিলেন, কয়েকজন আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করেছি, এবং এটি স্পষ্টতই সত্য যে আমাদের অনেক আহত এবং পঙ্গু আমাদের যোদ্ধারা, আমাদের ভাই বোনেরা শুধুমাত্র সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে তারা সুস্থ হয়ে উঠতে পারে। এর দায় অন্তর্বর্তী সরকারের সময়ে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসার দায়িত্বে ছিলেন তাদেরকে নিতে হবে। আজকে আমাদের অনেক তরুণ বন্ধুরা বিপ্লবী কথাবার্তা বলেন, অথচ দীর্ঘ 18 মাস তারা কিন্তু সরকারের একেবারে অবিচ্ছেদ্য অংশ ছিল, পার্ট ছিল। এই বিচার কিংবা এই আহতদের ক্ষতিপূরণ, তাদের কল্যাণের জন্য তারা সঠিক পরিকল্পনা নেয়নি। এটা অত্যন্ত দুঃখজনক। এমনকি আমরা দেখেছি এই জুলাই গণঅভ্যুত্থানে আহতদের তালিকা নিয়েও একটি নয়ছয় করা হয়েছে। কাজী মুক্তিযোদ্ধা মন্ত্রী যিনি এই জুলাই অধিদপ্তরের দায়িত্ব আছেন, আমি অনুরোধ করব শুধুমাত্র এই 36 দিনের আন্দোলন নয়, গত
এই 17 বছরের আন্দোলন সংগ্রামে আহত পঙ্গুত্ব বরণকারী প্রত্যেকটি ব্যক্তিকে রাষ্ট্রের পক্ষ থেকে তালিকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং আওয়ামী লীগের প্রশ্নে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রশ্নে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কি হবে, এই বিষয়ে সরকারি দল এবং বিরোধী দলের একটি নীতিগত সমঝোতা রাষ্ট্রের স্বার্থে প্রয়োজন। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর আমরা পার করতে যাচ্ছি। এটা জুলাই মাস চলমান। আমি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদ এবং আহত ভাই বোনদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র তরুণ সহ সকল পেশাজীবী মানুষ যারা অংশ নিয়েছেন, দেশে বিদেশে, রাজনৈতিক অরাজনৈতিক যারাই সেখানে ভূমিকা রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের সবাইকে আজকের এই দিনে আমি স্মরণ করছি। আজকে মাননীয় স্পিকার 14ই জুলাই, আজকের দিনটিও একটি ঐতিহাসিক দিন। এই 14ই জুলাই 2024 সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সেই সময়ের রাষ্ট্রপতি এবং দুঃখজনকভাবে এখনকারও যিনি রাষ্ট্রপতি, তার কাছে আমরা একটা স্মারকলিপি দিয়ে এসেছিলাম। সেটা ছিল সেই দিনের কর্মসূচি 14ই জুলাইয়ের। এবং আমরা দেখলাম যে 14ই জুলাই রাতেই তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা, তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী, তিনি চীন সফর থেকে দেশে এসেই এই আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে একটা কটূক্তি করেন, তাদেরকে রাজাকারের নাতিপুতি বলে আখ্যা দেন। এবং সেই রাজাকারের বিরুদ্ধে, সেই আখ্যার বিরুদ্ধেই শিক্ষার্থীরা, বিশেষত নারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সহ সারা বাংলাদেশের সকল ক্যাম্পাস থেকে ছাত্রছাত্রীরা বের হয়ে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগানে মুখরিত করেছিল বাংলাদেশ। সেদিন থেকেই জুলাই গণ অভ্যুত্থান একটা রাজনৈতিক চরিত্র লাভ করে এবং আমরা পরবর্তী ঘটনাসমূহ সবকিছু জানি। তো অন্তর্বর্তী সরকারের সময় এই দিনকে জুলাই উইমেন্স ডে হিসেবে পালন করা হয়েছিল। এই সরকার চাইলে এই দিনটা আজকে স্মরণ করতে পারতেন, পালন করতে পারতেন, কারণ জুলাই গণ অভ্যুত্থানের নারীদেরকে আমাদের স্বীকৃতি দিতে হবে, স্মরণ করে যেতে হবে। তাদের আত্মত্যাগ কোনোভাবেই আমরা ভুলতে পারবো না। ফলে এখনো সময় আছে সরকার চাইলে নারীদের নিয়ে এরকম, আমি জানি না তারা অলরেডি এরকম পরিকল্পনায় আছে কিনা। তো যেহেতু আজকে মূলত বিচার নিয়ে আমাদের প্রধান ফোকাস, বিচার নিয়ে অলরেডি কথা বলেছেন আক্তার হোসেন, আইনি জায়গা থেকে কথা বলেছেন। তো জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমরা দেখছি মাননীয় স্পিকার এখনো ষড়যন্ত্র, জুলাই গণ অভ্যুত্থানের ব্যাখ্যা, মুক্তিযুদ্ধের সাথে তুলনা, কে ছোট কে বড়, ষড়যন্ত্র, নানান ব্যাখ্যা আসতেছে। এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ভারতীয় মিডিয়া এই জুলাই গণ অভ্যুত্থানকে শুরু থেকেই ডিফেমিং করে গিয়েছিল, বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখ লাগে যখন জুলাই গণ অভ্যুত্থানে আমাদের শরিক বা প্রধান স্টেক হোল্ডারও যদি বলি, রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং এই সংসদে উপস্থিত আছেন তাদের সরকার দলীয় কিছু কিছু এমপি এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলছে। জুলাই গণ অভ্যুত্থান কি ডিজাইন ছিল না ষড়যন্ত্র ছিল, মাননীয় স্পিকার ওনারা জানেন না। ওনারা জানেন না কে কিভাবে আন্দোলনে এসেছিল, কে কখন মারা গিয়েছে, স্নাইপার ছিল কি ছিল না, ওনারা জানেন না। তো মাননীয় স্পিকার, তো যারা জানেন, যারা মাঠে ছিল তাদের থেকে জেনে নিতে পারেন উনি, কিন্তু এই ধরনের বক্তব্যের আমরা কঠোর নিন্দা এবং প্রতিবাদ জানাই। মাননীয় স্পিকার, আমরা আরো দেখি এই সরকার দলের বিএনপির সংসদ সদস্য যিনি জুলাই গণ অভ্যুত্থানে যারা মারা গিয়েছেন এবং তাদের সাথে পুলিশি হত্যাকাণ্ডের তুলনা করছেন। এই বয়ানটা আওয়ামী লীগের বয়ান এবং পুলিশের হত্যাকাণ্ড এটা নাকি হাজার ছাড়িয়ে যাবে, হাজারে প্রকাশ করতে হবে, এই ধরনের কথা তিনি টকশোতে গিয়ে বলে বেড়াচ্ছেন। আমরা মুজিব বাহিনীর মুক্তিযোদ্ধাদের ইতিহাস জানি, সেই গল্প আজকে বলবো না মাননীয় স্পিকার। তো কথায় কথায় মুক্তিযুদ্ধকে বিকৃত করা, মুক্তিযুদ্ধের সাথে জুলাই গণ অভ্যুত্থানকে তুলনা করার ষড়যন্ত্র এবং রাজনীতি মাননীয় স্পিকার আমরা কিন্তু ঠিকমতোই বুঝি। মাননীয় স্পিকার, মামলা বাণিজ্য 1499টা মামলা হয়েছে প্রথম আলো একটা রিপোর্টের অনুসারে 5ই আগস্টের পরে।
এর মধ্যে প্রথম আলো 40টি মামলা খতিয়ে দেখেছে। প্রথম আলোর একটা অনুসন্ধানী রিপোর্টে মামলার বাদীদের 14 জন বিএনপির সাথে জড়িত। 21টি মামলার হওয়ার আগে পরে কোনো না কোনো আসামির কাছ থেকে অর্থ দাবি, অর্থ লেনদেনের অভিযোগ পাওয়া গিয়েছে। বাকি 19 মামলায় রাজনৈতিক, ব্যবসায়িক, পেশাগত, পারিবারিক দ্বন্দ্ব থেকে অনেককে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তি ও তাদের স্বজনরা। আমার কাছে নামগুলাও আছে, অনেকগুলা রিপোর্ট এসেছে বিএনপির কারা কারা তৃণমূলে এই অনেকগুলা ভুয়া মামলা করেছে, যে মামলায় যে আসল আসামি, যে গণহত্যাকারী, তার নামও আছে, আবার একজন সাধারণ ব্যবসায়ী বা ব্যক্তিগত দ্বন্দ্ব আছে তার নামও আছে। এমনকি বিএনপির অনেক নেতাকর্মীরও নাম আছে, তার অন্য পক্ষ হলে, অন্য কোরাম হলে তাদের নামও সেই মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে মাননীয় স্পিকার মামলার সারা দেশে যে সাধারণ মামলাগুলো, এবং অন্তর্বর্তী সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল এই মামলাগুলোকে স্ক্রুটিনি করা। স্বরাষ্ট্রমন্ত্রী ভালো বলতে পারবেন এখন কি অবস্থায় আছেন। তারপরে মাননীয় স্পিকার আইসিটির ট্রাইব্যুনাল, তো ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ওনারা সরিয়ে দিলেন, ওনারা ক্ষমতায় এসে কেন সরিয়ে দিলেন এর কোনো ব্যাখ্যা আমরা ওনাদের কাছ থেকে পাইনি। তা আমরা আশা করেছি যে উনি সরিয়ে দিয়েছেন ওনারা, যে এই কাজ, মামলার কাজ যাতে দ্রুততার সাথে এগোয়, আরো দক্ষতার সাথে যাতে ওনারা বিচারগুলো করতে পারেন। মাননীয় স্পিকার একটু সময় বাড়িয়ে দিবেন। মাননীয় স্পিকার, এই সরকার গঠিত হওয়ার পর কিছু রায় এসেছে, কিন্তু এই রায়গুলা, এই মামলার সব প্রসিডিওর আগের প্রসিকিউশন টিমই সম্পন্ন করে গিয়েছে। নতুন করে 3টি মামলার অভিযোগ গঠন করা হয়েছে, যার সবগুলো প্রসিকিউশন তদন্ত, আগের প্রসিকিউশন তদন্ত সম্পন্ন করেছে। আমার জানা মতে নতুন করে কোনো মামলার তদন্ত প্রক্রিয়া বর্তমান প্রসিকিউশন আগাতে পারেননি। মাননীয় আইনমন্ত্রী হয়তো ভালো আমাদেরকে সঠিক তথ্যটা দিতে পারবেন। আমি যদি ভুল হয়ে থাকে আমি খুশি হব, যদি দ্রুততার সাথে আগায় এটা আমাদের সকলের জন্যই সুখবর থাকবে। মাননীয় স্পিকার, যদি জি, আপনাকে আর 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের একজন সংসদ সদস্য বলেছেন, বিরোধী দলীয়, যে এই ট্রাইব্যুনাল দিয়ে বিচার সম্পন্ন করতে হলে দক্ষ বিচারক লাগবে, ট্রাইব্যুনাল বাড়াতে হবে। অন্তর্বর্তী সরকারের বাস্তবতা আমরা জানি, সেই সময় অনেক ধরনের চাপ ছিল, সরকারের সময় নির্ধারিত ছিল না, কিন্তু এই সরকার তো 5 বছরের জন্য নির্বাচিত সরকার। ট্রাইব্যুনাল নিয়ে তাদের পরিকল্পনা কি? এই ট্রাইব্যুনাল দিয়ে এই বিচার প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা যাবে না সঠিক সময়ের মধ্যে। ফলে প্রসিকিউশন টিমে দক্ষ আইনজীবী নিয়োগ এবং ট্রাইব্যুনাল বাড়ানো নিয়ে সরকারের কি পরিকল্পনা আমরা জানতে চাই। মাননীয় স্পিকার, আমাদের সরকার দলীয় জোটের একজন বন্ধু, উনি অনেক কথা বললেন, অন্তর্বর্তী সরকারের দায়টায় দিলেন। তো ওনারা এখন সরকারের পার্ট, প্রতিমন্ত্রী হয়েছেন, ওনাদের আন্দোলনের ফসল। তো জুলাই নিয়ে যতটুকু কাজ মাননীয় স্পিকার অন্তর্বর্তী সরকারই এখন পর্যন্ত করেছে, সেটাই আমরা এখন পর্যন্ত আছে, কিন্তু এটা পর্যাপ্ত আমরা এটাও বলি না। কিন্তু এই সরকার এর থেকে বেশি করে তারপরে কথা বলুক যে তারা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ করছে। বাজেটে ভাতা দেওয়া হয়েছে, এটা অন্তর্বর্তী সরকারের সময় সিদ্ধান্ত।